সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সবাই সুস্থ আছো। জাকির বিসিএস স্পেশালের পক্ষ থেকে আমি জুয়েল কিবরিয়া স্যার, 27তম বিসিএস ক্যাডার শিক্ষা সাধারণ শিক্ষার একজন কর্মকর্তা এবং সহকারী অধ্যাপক বাংলা, তোমাদের সাথে যুক্ত আছি। তোমাদের বাংলা ব্যাকরণ কোর্স করাচ্ছি এবং বাংলা বিষয় নিয়ে আলোচনা করছি। তো আমরা এই কোর্সটির প্রায় শেষের দিকে আছি আর কি, অনেকটাই আমরা পথ পাড়ি দিয়ে এসেছি। তো নিশ্চয়ই তোমরা এতক্ষণে আমার সাথে যুক্ত হয়ে পড়েছো ধীরে ধীরে সবাই। তো আমরা শুরুতে যেটি করতে পারি, গত দিনের আমরা একটু কারকের একটু বাকি আছে, তাই না? সম্প্রদান এবং অপাদান, এই দুটো কারক শেষ করে তোমাদের প্রশ্ন নিব। ঠিক আছে, আমি দুটো শেষ করে তোমাদের আমি যাদের কোশ্চেন আছে কোনো সমস্যা আছে সেটা আমি শুনবো। ঠিক আছে, কারক থেকে ক্লিয়ার। আগে আমি অপাদান এবং সম্প্রদান কারক দুটো আগে একটু নিজের মতো একটু পড়িয়ে নিই, তারপর তোমাদের আমি যদি কোনো কারো কোশ্চেন থেকে কোয়েরি থেকে সেটা শুনবো। ঠিক আছে, তো সবাই আমাকে সালাম দিয়েছো, আমি সবার পক্ষ থেকে নিয়ে নিলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি ইনশাআল্লাহ। তোমাদের দোয়াই, তোমরা আমার জন্য নিশ্চয়ই অনেক দোয়া করো, আমার সুস্থতা চাও, আমিও তোমাদের সুস্থতা চাই, সফলতা চাই, তোমাদের জন্য দোয়া করি, তোমরা সফল হও। ঠিক আছে, আমি একসময় গর্ব করে বলতে পারবো যে আমার কি শিক্ষার্থী ছিল এটা, তাই না? আমি তাকে পড়িয়েছি, এটি কিন্তু একজন শিক্ষকের গর্ব। ছাত্রের সফলতাই কিন্তু শিক্ষকের সফলতা, ছাত্রের প্রতিষ্ঠায় কিন্তু শিক্ষকের গর্ব। আজ আমি মন থেকে দোয়া করি তোমাদের জন্য, যারা আমার সাথে যুক্ত হয়েছে আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবেসে। ঠিক আছে, তোমাদের সফলতা কামনা করছি। আর আমরা এখন চলে যাব অপাদান কারক। দেখো, অপাদান কারক। আমরা প্রথম ক্লাসে কারকের ক্লাসে একটি কথা বলেছিলাম, কারকের প্রথম দিনের ক্লাসে, নিশ্চয় আপনাদের মনে আছে যে অপাদান কারক আসলে প্রকৃতপক্ষে কারক না। মনে আছে? মনে করেন, চেষ্টা করেন যে অপাদান কারক কি? তাহলে অপাদান কারক আসলে অধিকরণ কারকের কি একটা অংশ, অধিকরণ কারকের একটা ভাগ বা একটা অংশ বা একটা পার্ট। ওকে, কেন সে কথাটি বলেছি সেটি আমি ব্যাখ্যা দিচ্ছি। যে আমি কিন্তু আপনাদের অধিকরণ সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম যে ক্রিয়া কোথায় হয়, কখন হয়। মনে আছে? ক্রিয়া সংগঠনের স্থান এবং কি সময়, ক্রিয়া সংগঠনের স্থান এবং সময়। শামীম ইসলাম লিখেছেন, অনেক খোঁজাখুঁজির পর আপনার দেখা পেলাম স্যার। আচ্ছা শামীম ইসলাম, আমাকে যে তুমি অনেক খুঁজেছো সেজন্য আমি আনন্দ অনুভব করছি, ভালো লাগছে আমার যে আমাকে অনেক খোঁজাখুঁজি করেছো, যা পেয়েছো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা যেমন আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, তাহলে দেখেন ভালো করে মনোযোগ দেবেন শিক্ষার্থী বন্ধুরা। মনোযোগের ঘাটতি ঘটলে কিন্তু আমার ক্লাস বোঝা যাবে না, তাই না? আমাকে বুঝতে হলে আমার সাথে একাগ্র হতে হবে, আমার কথাগুলো অনুধাবন করার চেষ্টা করতে হবে, মনোসংযোগটা বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আর আমাকে বুঝলে আপনার লাভ হবে। ওকে, থ্যাংক ইউ। গাড়ি স্টেশনে আছে, গাড়ি স্টেশনে আছে। ঠিক আছে, তাহলে আমরা বলছি যে স্টেশন অধিকরণ। আমরা কি বলছি? আমরা বলছি যে স্টেশন কি অধিকরণ কারক। কেন? যে গাড়ি কোথায় আছে, গাড়ি কোথায় আছে স্টেশনে, তাহলে স্টেশন একটা অধিকরণ। কেন? তাহলে বলবেন যে স্টেশন একটা কি জায়গা বা স্থান, তাই না? আমরা বলেছি যে স্থান বা কাল হচ্ছে অধিকরণ। এখন আমরা যদি আরেকটি বাক্য লিখি যে গাড়ি স্টেশন ছাড়লো, গাড়ি স্টেশন ছাড়লো। এখন দেখেন তো শিক্ষার্থী বন্ধুরা, গাড়ি ভুলেছে বানানটি, গাড়ি স্টেশন ছাড়লো।
এখন দেখেন এই স্টেশন কি জায়গা না, স্থান না? এই স্টেশন যদি স্থান হয় তাহলে এই স্টেশন কি স্থান না, খাওয়ার জিনিস নাকি খেলার জিনিস? জি। তাহলে এই স্টেশন যদি স্থান হয়, এই স্টেশনও কিন্তু স্থান, কিন্তু এটি অধিকরণ আর এটি অপাদান। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে। তাহলে স্কলার জিপসি কেন গাধি, ক্রিয়ার ক্লাসে কি পড়ালাম? তুই দিন দিনে তো গাধি হয়ে যাচ্ছিস কেন? স্কলার জিপসি যে ছেলে মানুষ না মেয়ে মানুষ, আল্লাহ জানে, গাধা না গাধি আমি বুঝি নাই। তোর আমি ক্রিয়াপদের ক্লাস দেখ, খালি ক্লাস করবে না, খালি প্রশ্ন করবে। ক্রিয়াপদের ক্লাসে তো এটা এগুলোই করালাম, গাধি ক্লাস করে না, কই থেকে খালি এসে প্রশ্ন করার ধান্দা। গাড়ি স্টেশনে আছে, তাহলে স্টেশন একটা স্থান, স্টেশন একটা কি স্থান। আর গাড়ি স্টেশন ছাড়লো ভাই, এখানে স্টেশন একটা স্থান বা জায়গা। কিন্তু কিন্তু আমরা যেটি বলবো তাহলে দুটোই কিন্তু স্থান, তাহলে আমরা অধিকরণ বলতে যে স্থান বোঝাই, তাহলে অপাদান ও স্থান, কিন্তু পার্থক্যটা কি? তাহলে পার্থক্যটা শিক্ষার্থীর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। অপাদানটা স্থান, অধিকরণের একটা অংশ। পার্থক্য কি? অধিকরণে কোন স্থানে কোনো কিছু অবস্থান করবে, কোন জায়গায় কোনো কিছু কি অবস্থান করবে, কি থাকবে, ঠিক আছে? আর অপাদানে কোনো কিছু ছেড়ে যাবে, বিচ্যুত হবে, ছেড়ে যাবে বা বিচ্যুত হবে। অর্থাৎ আমরা একটু শর্টকাটে বলি যে প্লাস হলো অধিকরণ আর মাইনাস হলো অপাদান। সহজ সূত্র শেষ। প্লাস কি? অধিকরণ। প্লাস আসলে স্থান, অধিকরণের স্থান, অপাদানের স্থান। যখন প্লাস প্লাস হবে তখন অধিকরণ। গাড়ি স্টেশনে আছে মানে গাড়ি স্টেশনে কি আছে, যুক্ত আছে, অবস্থান করছে। আর গাড়ি স্টেশন ছাড়লো বা গাড়ি স্টেশন ছেড়েছে, তাহলে গাড়ি আর স্টেশনে কিন্তু নাই, স্টেশন থেকে কি হয়েছে? বিচ্যুত হয়েছে। বিচ্যুত দেখবেন ব্যাকরণে লেখা আছে বিচ্যুত, দূরীভূত, তাই না? এটা একটা শব্দ। জি, তাহলে খুবই সিম্পল একটা সূত্র, গাণিতিক সূত্র, প্লাস আর মাইনাস। তাহলে কোন স্থান বা কোন সময় যদি কোনো কিছু ঘটে, অবস্থান করে, তাহলে সেটি অধিকরণ। আর যদি কোনো স্থান বা কোনো সময় থেকে কোনো কিছু বিচ্যুত হয়, চলে যায়, পড়ে যায়, হারিয়ে যায়, পালিয়ে যায়, মাইনাস হলে কি অপাদান। এই সূত্রটা মনে রাখলে অপাদান 80 ভাগ শেষ, বাকি 20 ভাগের জন্য আরেকটা অন্য কৌশল বলে দিই। তাহলে চোখে জল আছে, শিক্ষার্থী বন্ধুরা বলে চোখে জল আছে। কোথায় জল আছে? চোখে। চোখ একটা স্থান, চোখে জল আছে, অধিকরণ। আর চোখ থেকে জল পড়ে, এবার কিন্তু চোখে জল নাই, চোখ থেকে জল কি হচ্ছে? বিচ্যুত হচ্ছে, অপাদান। গাছে পাতা আছে, কোথায় গাছে, কোথায় পাতা আছে? গাছে, গাছ অধিকরণ। গাছ থেকে পাতা পড়ে, তাহলে গাছে নাই, কিন্তু গাছ থেকে কি বিচ্যুত হচ্ছে। জঙ্গিরা বাংলাদেশে আছে, তাহলে জঙ্গিরা কোথায় আছে? বাংলাদেশে, স্থান, অবস্থান করছে। আর জঙ্গিরা বাংলাদেশ থেকে চলে গেছে বা পালিয়েছে, বুঝতে পারলেন? রহিম স্কুলে আছে, তাহলে রহিম কোথায় আছে? কোথায় অবস্থান করছে? স্কুলে। আর রহিম স্কুল থেকে পালিয়েছে। পরীক্ষা আসবে যে স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না, স্কুল পালিয়ে, তাহলে স্কুলে আসছে না পালিয়েছে? পালিয়েছে, পালানো। তাহলে পালানোটা হচ্ছে কি? ওই যে পালানো, বিচ্যুত হয়েছে, অপাদান। আচ্ছা, তাহলে আমরা বলছি কোথাও থেকে যদি কোনো কিছু কি হয়? বিচ্যুত হয়, চলে যায়, পালিয়ে যায়, তাই না? হারিয়ে যায়, হ্যাঁ, এটাকে বলে অপাদান। আরেকটা ক্ষেত্রে অপাদান হবে, লিখে নেন, কি? জাত, উৎপন্ন, গৃহীত। জাত, উৎপন্ন, গৃহীত, এই ঘটনা ঘটলে অপাদান হয়। জাত, উৎপন্ন এবং গৃহীত।
দেখেন বলছি তিলে তৈল আছে না। রুশানা মিমি গতকাল পরীক্ষা হয়নি, আমি ভুলে গেছি, ক্লাস ছিল না তো। শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা আমি দিব 11টায় দিতে চেয়েছিলাম কিন্তু আমার মাথায় ছিল না। আজকে ইনশাল্লাহ দিব, আজকে 11টায় পদ প্রকরণের পরীক্ষা দিব। গতকাল যেহেতু পড়ানো ছিল না, আমার পরে মনে পড়ছে 12টার পরে গিয়ে, হ্যাঁ আমার ওই যে সাব্বির মেসেজ দিয়েছিল, তারপরে ভুলে গেছিলাম। আজকে পদ প্রকরণের পরীক্ষা দিব 11টায়, আর আগামী দিন কারকের পরীক্ষা আগামীকাল। জি, বিচ্যুত এক বিচ্যুত ত্যাগ একই কথা। বিচ্যুত মানে পড়ে যাওয়া, পড়ে যাওয়া, পড়ে যাওয়া ভাই, পড়ে যাওয়া একই রকম, কাছাকাছি, একদম একই, সেম না হলেও অনেকটাই সেম সেম। জি, মাইনাস, বিচ্যুত মাইনাস, ত্যাগও মাইনাস, হারিয়ে যাওয়া মাইনাস, পালিয়ে যাওয়া মাইনাস। আমি বলছি মাইনাস, একদমই ত্যাগ আর বিচ্যুত একদম এক অর্থ না, কিন্তু অনেকটাই কাছাকাছি। মাইনাস এটা তো বোঝেন, বিচ্যুত মাইনাস, ত্যাগও মাইনাস। জি, জাত উৎপন্ন গৃহীত, জাত উৎপন্ন গৃহীত। তাহলে আমরা বলছিলাম যে তিলে তৈল আছে, একটি বাক্য তিলে তৈল আছে, তাহলে তৈল কোথায় আছে? তিলে, তিলে প্লাস অবস্থান করছে, কিন্তু তিলে তৈল হয়, তিলে তৈল হয়। হয় হয় মানে কি? উৎপন্ন হয়, তিল থেকে তৈল উৎপন্ন হয়। খেজুর রসে গুড় হয়, জমিতে ফসল হয়, ঝিনুকে মুক্তা হয়। তাহলে হওয়া মানে কি? উৎপন্ন হওয়া। কিন্তু ঝিনুকে মুক্তা আছে, কোথায় মুক্তা আছে? ঝিনুকে। জমিতে ফসল আছে, কোথায় ফসল আছে? জমিতে। অধিকরণ অবস্থান করছে, আছে। বুঝতে পেরেছেন? তাহলে যদি জাত উৎপন্ন গৃহীত, ঝিনুকে মুক্তা পাই, দুধ থেকে দই পাই, তিল থেকে তৈল পাই, জমি থেকে ফসল পাই, পাই মানে গৃহীত, পাই মানে কি? গ্রহণ করে, নিয়ে নি। তাহলে কোথাও থেকে কোনো কিছু যদি উৎপন্ন হয়, জাত হয়, গৃহীত হয়, তাকে আমরা কি বলছি? অপাদান। বুঝতে পারলেন? তাহলে জমিতে ফসল আছে, গাছে ফল আছে, হ্যাঁ, তারপরে কি ঝিনুকে মুক্তা আছে, তার অবস্থান করছে বা আছে অধিকরণ, আর ঝিনুকে মুক্তা হয় বা পায়, তিলের তৈল হয় বা তিল থেকে তৈল পায়। হ্যাঁ, বুঝতে পারলেন? আর ভয় ডর, ভয় বা ডর হলে অপাদান। যদি কোথা থেকে কোনো ভয় বা ডর আসে, ভয় বা ডর কোথা থেকে যদি ভয় বা ডর আসে, তাহলে কি সেটিকে আমরা বলছি কি? অপাদান। বাবাকে ভয় পায়, বাবাকে ভয় পায়, ক্রিয়া কোনটা? পাওয়া, ভয় পাওয়া। ভয় পাওয়ার কাজটা করছে কে বলেন তো? ভয় পাওয়ার কাজটা করছে কে? কে করছে আমরা জানি না, কেউ পাই, যেহেতু ইকার আছে, আমি পাই, তাহলে আমি হচ্ছে কর্তা, আমি ভয় পাই। কাকে পাই? বাবাকে। আসলে বাবা কর্ম হওয়ার কথা ছিল, আমি পাই কাকে? পাই বাবাকে। কিন্তু অপাদান কেন? যে ভয়, ভয়টা কোথা থেকে আসছে? যেখান থেকে ভয়টা আসবে, উৎপন্ন হবে বা আসবে, সেটা অপাদান। বাবাকে ভয় পাই, আমি বাংলা ভয় পাই, তাহলে বাংলা আপনার জীবনে অপাদান। যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়। বাঘ, আমি তেলা পোকাকে ভয় পাই, তাই না? বড় লোকের পোলাপাইন আছে, হ্যাঁ, তেলা পোকা থেকে ভয় পায়, কেঁচো দেখে ভয় পায়, হ্যাঁ। তাহলে তেলা পোকা থেকে ভয় পেলে তেলা পোকা আপনার জীবনে কি? অপাদান। আপনি ভূত দেখে ভয় পান, তাহলে ভূত আপনার জীবনে অপাদান। ভূতকে আমি ভয় পাই বা ভূতকে ভয়, অপাদান। ভূতের ভয়ে ঘুম আসে না। যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়। ভয় কে আবার তৎসঙ্গে বলে ডর। হম, তাহলে তারই আমি ডরাই, তাহলে কারে ডরাই? তারে, অপাদান। আমি কি ডরাই সুখে ভিখারি রাঘবে, তাহলে ডরটা কোথা থেকে আসছে? ভিখারি রাঘব। আমি কি ডরাই সুখে ভিখারি রাঘবে, ডরাই কে? আমি, আমি হচ্ছে কর্তা। কাকে ডরাই? ভিখারি রাঘবকে। ভিখারি রাঘব হচ্ছে অপাদান।
অর্থাৎ যেখান থেকে অন্ধকারকে ভয় পায়, অন্ধকার অপাদান। এই ঘরকে ভয় পায়, ঘর অপাদান। বট গাছকে ভয় পায়, বট গাছ অপাদান। আমি বউকে ভয় পাই, তাহলে বউ আমার জীবনে কি অপাদান। অর্থাৎ যাকে আপনি ভয় পাবেন, যে জিনিসটা, সেটি আপনার জীবনে অপাদান। যেখান থেকে ভয় আসে উৎপন্ন হয়। ঠিক আছে, এই হচ্ছে অপাদান। লেখেন কি লিখবেন হচ্ছে সম্প্রদান। সম্প্রদান কারক। আমরা আবার বলছি, প্রথম যখন কারকের ক্লাস নিয়েছি বলেছিলাম যে সম্প্রদান বলে কোনো কারক নাই। আধুনিক ব্যাকরণে সম্প্রদান কারক বলে কোনো কারক নাই, এবং সেই কথাটি প্রথম যে ভাষাবিদ বলেছেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমরা কি করব, পরীক্ষাতে হলে এখন প্রশ্ন হচ্ছে কেন রবীন্দ্রনাথের কি এমন ঠেকা পড়লো বা দায় পড়লো যে রবীন্দ্রনাথ বললেন যে সম্প্রদান কারক নাই। তো কারণটা একটু ব্যাখ্যা করি আপনাদের, কেন আধুনিক ব্যাকরণে বলা হচ্ছে সম্প্রদান কারক নাই। তো সম্প্রদান কারকের সংজ্ঞা কি জানেন? কেউ বলতে পারবেন সম্প্রদান কারকের সংজ্ঞা? সম্প্রদান কারকের সংজ্ঞা কি বলেন তো? কেউ একজন লেখেন তো একটু দ্রুত। কোনো কিছু শর্ত ত্যাগ করে, তাই না, শর্ত বা স্বার্থ ত্যাগ করে যখন কোনো কিছু দেওয়া হয় তাকে বলা হয় সম্প্রদান কারক। তখন এখানে আধুনিক ব্যাকরণবিদরা বললেন বা রবীন্দ্রনাথ তার অনুসারে বললেন যে আধুনিক পৃথিবীতে কোনো কিছুই স্বার্থ ত্যাগ করে দেওয়া হয় না। আধুনিক পৃথিবীতে স্বার্থ ত্যাগ করে কোনো কিছু দেওয়া হয় না। শর্ত ত্যাগ করা, জি, স্বার্থ ছাড়া দেওয়া, জি, ওকে, থেমে যান, জি। এখন একটা উদাহরণ দেন যেটি স্বার্থ ত্যাগ করে। এখন হয়তো অনেকে আপনারা বলবেন যে ভিখারিকে ভিক্ষা দাও, স্বার্থ ত্যাগ করে বা কোনো স্বার্থ ছাড়াই। রবীন্দ্রনাথ বললেন যে না, এটা একটা ভুয়া কথা। ভিখারিকে যে ভিক্ষা দিচ্ছি এর মাঝে স্বার্থ আছে। কি স্বার্থ? স্বার্থ হচ্ছে আমি সওয়াব পাচ্ছি, এটা একটা মহা স্বার্থ। আমি যে ভিখারিকে ভিক্ষা দিচ্ছি, ভিক্ষা দেওয়ার সময় আমি তো ভাবছি যে আমি কি সওয়াব পাচ্ছি, বেহেশতের টিকিট কনফার্ম হয়ে যাচ্ছে আমার। এটা আপনার কি স্বার্থ না? এটা তো একটা মহা স্বার্থ। কেন বলছেন স্বার্থ নাই? বলেন। সৎ পাত্রে কন্যা দাও, পরীক্ষায় এলে উত্তর দিতে হবে সম্পাদন কারক। সৎ পাত্রে কন্যা দাও, পরীক্ষা যদি আসে কোন কারক, তার উত্তর দিতে সম্পাদন কারক। রঘুনাথ বললেন এটা মহা বাটপারি কথা, এটা একটা মহা স্বার্থপর কথা। সৎ পাত্রে কন্যা দাও, এটা পৃথিবীর সবচেয়ে স্বার্থপর কথা। নিঃস্বার্থ কথা হবে এমন যে যাকে পাও তাকে কন্যা দাও, বুঝলেন না? যে চাচা আপনার মেয়েটাকে একটু নিয়ে, চাচা আঙ্কেল আপনার মেয়েটাকে একটু নিয়ে, তো নাও বাবা, নিয়ে যাও। এইটা না নিঃস্বার্থ? তা না তুমি কি করো, তোমার বাপ কি করে, দাদা কি করে, দাদা কি করে, জমি জমা আছে কিনা, চাকরি করো কিনা, কি চাকরি করো, ঘুষ টুস পাও কিনা, উপরে ইনকাম আছে কিনা, হ্যাঁ, এত কিছু জিজ্ঞেস করে তারপর মেয়ে দিবেন। তার মানে এটা একটা মহা ধান্দাবাজি, মহা স্বার্থ। রবীন্দ্রনাথ বললেন যে এটা নিঃস্বার্থ বলে কিছু না। পৃথিবীতে সকল ভালোবাসার সাথে কি স্বার্থ জড়িয়ে আছে। অনেকে বলছেন মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ, অনেকে ভাবছেন, আসলে সেখানেও স্বার্থ আছে। বুঝতে পেরেছেন? জি, পিতামাতা কর্তৃক সন্তানকে প্রদত্ত স্নেহ, স্বার্থ আছে সাহেব, স্বার্থ আছে। দেখবেন যে ডাস্টবিনে বাচ্চা কুড়িয়ে পাওয়া গেছে, জানেন কি? ডাস্টবিনে বা টয়লেটে বাচ্চা পাওয়া গেছে, এই বাচ্চাটাকে ফেলে দিয়েছে কি জানেন? একজন মা। কোন মা ফেলে দিয়েছে? কোন মা ফেলে দিয়েছে? যেই মায়ের এই বাচ্চা থাকলে সাথে আঘাত লাগবে। এই বাচ্চা একটা অনৈতিক বাচ্চা, অবৈধ, এই বাচ্চাটা থাকলে মায়ের কি এই মায়েটার স্বার্থে আঘাত লাগবে, ফলে বাচ্চাটাকে মা কিন্তু ফেলে দিয়েছে। আবার মা কিন্তু নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচাচ্ছে, এটিও যেমন ঠিক। আবার মা সন্তানকে ফেলে দিয়েছে।
17 বছরের টকবগে যুবক ছেলেকে, তরুণ ছেলেকে মা গাড়িতে তুলে নিয়েছে যে বাবা আমি ডাক্তার দেখাবো, মাইক্রো ভাড়া করেছে, নিয়ে গিয়ে মাঝখানে তার বয়ফ্রেন্ডদের তুলে নিয়ে ছেলেকে মেরে ফেলেছে। কেন? স্বামী বিদেশ থাকে, এই ছেলেটি তার এক বন্ধুর সাথে অনৈতিক সম্পর্ক দেখে ফেলেছে, তো ছেলেটা নিষেধ করছে, কাজে ছেলেটা থাকলে তার পরকীয়া প্রেমে বাধা হচ্ছে, মেরে ফেলেছে। সন্তান মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, দেখেননি, শোনেননি জীবনেও? বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কোনোদিন জীবনে শোনেননি? বৃদ্ধাশ্রমে রেখেছে, বৃদ্ধাশ্রমে রেখে বাদ দিলাম, ঘাড় ধরে বাড়ি থেকে বাবাকে বের করছে মাকে। কেন? যে বাপ মা খালি খায় সারাদিন আর বক বক করে, কোনো কাজ করে না। ছেলে ভালো ভালো খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, বউকে নিয়ে চিকেন ফ্রাই, তাই না, ফ্রেঞ্চ ফ্রাই, স্যুপ, নুডলস খাচ্ছে, আর মা কিন্তু রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, না খেয়ে আছে। এরকম দৃষ্টান্ত কি এক দুইটা না, অনেক আছে, অনেক আছে। আবার বাবা মা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবা মার জন্য, তাই না, নিজে না খেয়ে বাবা মাকে খাচ্ছে, এমন উদাহরণ আছে। তো কাজেই স্বার্থপরতা আছে, কম বা বেশি, যে তো কাজেই আমরা যেটি বলছি, আধুনিক পৃথিবীতে দেখেন, এবং পরীক্ষা আসবে যে জুয়েল কিবরিয়া ছাত্রদের বাংলা পড়ায়, জুয়েল কিবরিয়া ছাত্রদের বাংলা পড়ায় কোন কারক? উত্তর দিতে হবে সম্প্রদায়ের কারক। এখন ভাবেন তো, আমি কি একদম নিঃস্বার্থ ভাবে বাংলা পড়াচ্ছি সব পাওয়ার আশায়, না ভোটে দাঁড়াবো, রাষ্ট্রপতি পদে ভোটে দাঁড়াবো সেজন্য? কেন পড়াচ্ছি? নিশ্চয়ই আমার একটু হলেও তো ভাই স্বার্থ আছে, স্বার্থ তো আছে এই কাজে। কিন্তু পরীক্ষা যখন আসবে যে শিক্ষক ছাত্রকে জ্ঞান দেয় বা জুয়েল কিবরিয়া ছাত্রদের জ্ঞান দেয় বা পড়ায়, তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে সম্প্রদায়। তো এখন এটা আমরা তাহলে কেন এরকম, তাহলে আমরা এখন বলছি যে স্বার্থ আসলে পৃথিবীতে দুই প্রকার। পৃথিবীতে সকল কাজে স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কোনো কাজ নাই। স্বার্থ পৃথিবীতে দুই প্রকার, স্বার্থ একটা প্রত্যক্ষ স্বার্থ, একটা পরোক্ষ স্বার্থ। একটি প্রত্যক্ষ, একটা কি পরোক্ষ। প্রত্যক্ষ স্বার্থ আর পরোক্ষ স্বার্থ, বুঝতে পারলেন? মায়ের সাথে আপনাদের স্বার্থ, এই যে আমার সাথে আপনাদের স্বার্থ, সেই স্বার্থটা পরোক্ষ। আমি আপনাকে জ্ঞান দিচ্ছি, বিনিময়ে টাকা নিচ্ছি, এটা আমার স্বার্থ। কিন্তু স্বার্থটা প্রত্যক্ষ নয়, এই জন্য যে আপনি যে 500 টাকা দিলেন, জ্ঞান কি 500 টাকা নিয়েছেন? না, আসলে আপনি 500 টাকা দিয়েছেন আমার পারিশ্রমিক। এই যে আমি ঘোড়ার মতো দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে ক্লাস নিব, আমি প্রশ্ন করছি, আমার এই যে জিবি খরচ হচ্ছে, আমি প্রশ্ন করছি একজনকে দিয়ে, অপারেটরকে দিয়ে, সেটা আবার এতে দিচ্ছি, আপনি কস্ট দিচ্ছেন। এই যে আমি এই রুমে এসি চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি না, শব্দ হবে, নিঃশব্দ ভাবে ক্লাস নিব, এই যে আমি লাইট দিয়েছি, এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট কস্ট বলি। আপনি কিন্তু আবার জ্ঞান টাকা দিয়ে কিনছেন না। এটা শুধু আমার না, আপনি কোন শিক্ষকের জ্ঞান কিন্তু টাকা দিয়ে কিনছেন না, আপনি টাকা দিচ্ছেন কি তার পারিশ্রমিক, শ্রম, আমি যে শ্রম মজুরি দিচ্ছেন, জ্ঞানটা ফ্রি নিচ্ছেন। বাবা মার স্নেহ ভালোবাসা, সেটার মধ্যে স্বার্থ, স্বার্থটা প্রত্যক্ষ নাকি পরোক্ষ। কিন্তু আপনি দোকানদারকে যে 500 টাকা দিয়েছেন, এই 500 টাকা বস্তুর মূল্য, তার পারিশ্রমিক না, বুঝতে পারলেন? তাহলে কিন্তু আমরা বললাম যে হ্যাঁ, এখন আমরা তাহলে সম্পাদনকারকে উত্তর দিব না, দিব না, দিব। আমরা রবীন্দ্রনাথের কথা এখানে শুনবো না, রবীন্দ্রনাথের কথা আমাদের শুনলে হবে না, আমাদের শুনতে হবে এনসিটিভির কথা, মন্ত্রণালয়ের কথা, ডাক্তার দীপুমণির কথা। জি, অর্থাৎ মন্ত্রণালয় বা বোর্ড বলেছে সম্পাদনকারক আছে, তাহলে আমরা সুন্দর কিভাবে উত্তর দিব? আমরা বলছি পৃথিবীতে কিছু কাজ আছে যেগুলো মোটামুটি দান, হ্যাঁ দানের মধ্যেও যদিও স্বার্থ আছে, তবু যেটি আমরা দান হিসাবে দিচ্ছি, ঠিক আছে, তো সেটি আমরা বলছি সম্প্রদান। তাহলে এই যে সৎপথে কন্যা দাও, ভিক্ষুকে ভিক্ষা দাও, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, বস্ত্রহীনে বস্ত্র দাও, জ্ঞানহীনে জ্ঞান দাও, ঠিক আছে, এইগুলোকে আমরা বলছি সম্প্রদান। তো খুব লিমিটেড কিছু বাক্য আছে, বাংলাদেশের যে বই পড়েন সকল বই দেখবেন কি এই কয়েক কিছু বাক্য দেওয়া আছে। দেবতাকে পূজা দাও, ঠিক আছে, বুঝতে পারলেন? তারপরে গুরুজনের শ্রদ্ধা করো, তো গুরুজনকে যে শ্রদ্ধা করবেন, গুরুজনকে কি শ্রদ্ধা করবেন, এই শ্রদ্ধা টাকার বিনিময়ে হবে না। আপনার হয়তো স্বার্থ আছে, তারও আপনি স্নেহ চান বা তারও ভালোবাসা চান, কিন্তু তবুও কি এটা একটা মানে পরোক্ষ স্বার্থ, যেখানে সরাসরি পার্থিব কোনো মূল্য নাই, ঠিক আছে। তো এই বাক্যগুলো সম্পাদনকারক। আর একটা দুটো এক্সেপশনাল বাক্য আছে, যেমন ধরেন সমিতিতে চাঁদা দাও, এগুলো আমি বলে দিচ্ছি, পরে আপনারা প্রশ্ন করে হয়তো জানবেন, তো আগে বলে দিই, সমিতিতে চাঁদা দাও।
এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছি যে আসলে যুগের পরিবর্তনের ফলে আগের যুগে যেরকম কিছু কিছু জিনিস দান ছিল, এখন সেগুলোর দান নাই, তো সেটা ঝামেলা হয়ে গেছে। সমিতিতে চাঁদা দাও, এখন এটা যদি আপনি এখনকার দিনের সমিতি ভাবেন তাহলে ঝামেলা। এখনকার দিনে যে ব্যারাক সমিতি, আশা সমিতি, তাই না, হাও খাও সমিতি, এই সমিতিগুলো টাকা দেয়, বিনিময়ে আমি টাকা যে জমা দেবো, বিনিময়ে আরো কি বেশি টাকা মুনাফা সহ ফেরত পাবো। তাহলে এই চাঁদা দেওয়াটা সম্প্রদান না। কিন্তু ব্যাকরণের যে সমিতির কথা বোঝানো হয়েছে, সেই সমিতি যে শুরু হয়েছিল যখন 100 বছর 200 বছর আগের যে সমিতি, জনকল্যাণমূলক সমিতি, সমিতির উদ্দেশ্য ছিল গ্রামে যারা বিত্তবান অবস্থাশালী মানুষ তারা সেখানে টাকা দেবে, ফান্ডে জমা করবে, সেই টাকাটা দিয়ে কি হবে, গ্রামের মসজিদ নির্মাণ, মন্দির নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, বাঁধ নির্মাণ, সড়ক নির্মাণ, বিধবাদের সহায়তা করা, অসহায় মেয়ের বিয়ের ব্যবস্থা করা, সৎকার করা, কেউ অসহায় মানুষ মারা গেছে তার সৎকার করা, দাহ করা বা দাফন, এইগুলো কাজে ব্যবহার করা হতো। তো কাজে ওই সমিতিতে টাকা দেওয়াটা ছিল এক ধরনের দান। যদি এখন আর নাই, তা আমরা ব্যাকরণের সমিতি বলতে কোন সমিতিকে বুঝবো, ওই আগের যুগের সমিতি, বুঝতে পারলেন? হ্যাঁ জি, এই জন্য একটি সম্পাদন করা, আপনি কনফিউজ যাতে না হন। জলকে চলো, জলকে চলো, একটি বাক্য দিবে, জলকে চলো, সম্পাদন করো। তো বুঝতে কষ্ট হবে, আপনাদের কষ্ট হবে বলে আপনি বিভ্রান্ত হবেন, প্রশ্ন করবেন। তো প্রশ্ন করার আগে আমি ব্যাখ্যা দিয়ে দিলাম, জলকে চলো, জলকে চলো মানে জলের নিমিত্তে চলো, এটাকে বলে নিমিত্তার্থ সম্পাদন। জলকে চলো, জলের নিমিত্তে, জলের নিমিত্তে, নিমিত্ত মানে জন্য, তো বলে নিমিত্তার্থ সম্পাদন। জলের জন্য, জল আনতে যাব। এখনকার দিনে এই বাক্য বোঝানো খুব কষ্ট, সম্পাদকের কেন আউট করে দেওয়া হচ্ছে ব্যাকরণ থেকে, এই জন্যই। দেখেন, জল আনতে চলো, এখন কি কেউ জল আনতে যায়? জল কেন আনতে যাবেন বলেন? এই যে হাতের কাছে টিপ দিলেই তো জল পড়ে, টিপ দিলে বা পেঁচাইলেই জল পড়ে, জল কেন আনতে যাবে? কেন ছাত্র বুঝবে জল আনতে যেতে হয়? কিন্তু আজ থেকে 100 বছর আগে কি 10 মাইল 15 মাইল ধরে জল আনতে হতো। সারা গ্রামে, পুরো গ্রামে একটা কুয়া বা একটা টিউবওয়েল না, একটা কুয়া জমিদার বাড়িতে আছে, সেখান থেকে জল নিয়ে আসতে হয়। তো বাবা মা সারাদিন কি, সারাদিন মা বা বোন কি করছে, ওই অত দূর 15 ক্রোশ বা 10 ক্রোশ 12 ক্রোশ 8 ক্রোশ দূরে গিয়ে কি জল নিয়ে আসছে। কার জন্য? নিজের জন্য না, কিন্তু পরিবারের জন্য, সবার জন্য। শুধু সবার জন্য না, অন্য মানুষের জন্য। রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছে, তৃষ্ণা লেগেছে, বলছে মা এক গ্লাস জল দাও। মা বলছে, হারাম জাদা, আমি সেই 10 ক্রোশ দূর থেকে নিয়ে এসেছি তোর জন্য, ভাগ এখান থেকে। তা কিন্তু না। মা কি করবে? মা মানুষকে জল দিবে। কারণ মা কেন নিয়ে এসেছে জল, কেন রেখেছে হাড়িতে? যে কেউ চাইলে মা দিবে। এই জল দেওয়া একটা কি সম্প্রদান কাজ, সবের কাজ, ভালো কাজ, এটি মনে করো। এই যে জলকে চলো, এই অর্থে এটি সম্পাদন, বুঝতে পেরেছেন? জি, সাহিত্যের কোর্সে ছন্দ অলঙ্কার, জি ছন্দ অলঙ্কারটা সাহিত্যের একটি অংশ। আব্দুর রাজ্জাক সোহারনকে প্রশ্ন করেছেন, আমি সাহিত্যের কোর্সে ছন্দ অলঙ্কার করাবো ভাই, এটা শর্টকাট মেথডে করানো যাবে না, তো সময় লাগবে। সাধারণ জ্ঞানের মতো না যে আপনাকে বলে দিব জি ছন্দ অলঙ্কার আমাদের সাহিত্য কোর্সের সূচির মধ্যে আছে, আমরা করাবো। জি, পরীক্ষা যে দেবতার ধন কে যাই ফিরাইলে, দেবতার ধন, যে দেবতার ধন মানে দেবতাকে যা কিছু দিবেন, দেবতার জন্য কোনো কিছু দেওয়া, ঈশ্বরের জন্য দেওয়া, আল্লাহর পথে দেওয়া, এই জিনিসগুলোকে দেশের জন্য জীবন দেওয়া। তাহলে জীবন দেব কার জন্য? দেশের জন্য। এই দানগুলিকে আমরা বলছি সম্প্রদান। কি বলছি? সম্প্রদান। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখন আপনারা কারক আছে, আমরা কারকের সাথে একটু বিভক্তি রিলেট আছে, তো বিভক্তিগুলো একটু বলি। যদিও আমি সমাসের সময় বিভক্তিটা বলেছি, কাজে নতুন করে বলার দরকার নেই, তবুও আমি একটু বলছি। যে সাহিত্য কোর্স, আমি জাকিরের সাথে একটু কথাবার্তা বলছি, বাট জাকির আমার ফোন ধরেনি। আপনারা একটু জাকিরকে নক করে দেখবেন, জাকির বিসিএস নক করে দেখবেন তো ওনারা কি বলেন। মানে কোর্সটা নির্ভর করবে আসলে জাকির বিসিএস এর যারা ওনাদের উপর। আমি তো ক্লাস নিব, অ্যারেঞ্জমেন্টটা ওনারা করবেন, ঠিক আছে? তো
আমি কথাবার্তা বলার চেষ্টা করছি ওদের সাথে, আপনারা জাকির বিসিএস একটু নক করে দেখবেন ওদের মেসেঞ্জারে যে স্যার আমাদের বাংলা সাহিত্যের কোর্সটি দ্রুত শুরু করা যায় কিনা। জি দেখেন আমরা একটা বললাম প্রথমা অবা শূন্য, প্রথমা বিভক্তি কি অবা শূন্য, দ্বিতীয়া কি কেরে, তৃতীয়া কি দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কি কেরে ব্র্যাকেটে হলো জন্য নিমিত্তে, পঞ্চমী হলো হতে থেকে সে, ষষ্ঠী হলো র এর, সপ্তমী হলো এর অন্তস্থ তে। তো এইগুলোকে আমরা বিভক্তি, আমরা সমাসের ক্লাসেও কিন্তু এগুলো একটু কথা বলবো, কারণ বিভক্তি আসলে বোঝার কোনো কিছু নাই, কারকটা আমরা বুঝবো, বুঝে যেই পদের কারক নির্ণয় করবো, ভালো করে শুনেন, যেই পদের কারক নির্ণয় করতে দিল সেই পদের সাথে এই চিহ্নগুলি আছে কিনা, যে চিহ্ন থাকবে সেই কারক, সেই বিভক্তি, যে চিহ্ন থাকবে, আর যদি কোনো চিহ্ন না থাকে তাহলে শূন্য বিভক্তি। এভাবে সমাসের ক্লাসও লিখে দিয়েছি, আবার লিখে দিলাম যেখানে কোনো বিভক্তি নাই, যে শব্দে কোনো বিভক্তি নাই সেটা নাম প্রথমা বিভক্তি, প্রথমা বা শূন্য। কেরে দ্বিতীয়া, দ্বারা দেয়া কর্তৃক তৃতীয়া, কেরে দ্বন্দ্ব নিমিত্তে চতুর্থী, হতে থেকে পঞ্চমী, রয়ের ষষ্ঠী, কে অন্তস্থ দেব সপ্তমী। এখন দেখেন এই যে আমরা বলেছিলাম যে বাবা ভাত খায়, আমরা যদি এইভাবে যে বাবা ভাত খায়, তাহলে খাওয়াটা কাজ করছে কি বাবা, তাহলে বাবা কর্তা, কর্তৃকারকে কোন বিভক্তি, তাহলে বাবার সাথে কোনো বিভক্তি আছে না, বিভক্তি নাই, তাহলে বাবার সাথে যেহেতু বিভক্তি নাই তাহলে শূন্য, প্রথমা কর্তৃকারকে প্রথমা বিভক্তি। ভাত কোন কারক, কর্মকারক, আমরা জেনেছি তাই না, কর্মকারকে কোন বিভক্তি, তো ভাতের সাথে কোনো বিভক্তি আছে নাই, কোনো বিভক্তি নাই, তাহলে এটি শূন্য বিভক্তি। কিন্তু যখন বলা হবে বাবাকে ভাত দাও, বাবাকে ভাত দাও, বাবাকে, তাহলে বাবাকে কোন কারক আমরা জেনেছি, কর্মকারক, জেনেছি না, কর্মকারক, জি কর্মকারক জেনেছি, তাহলে কোন বিভক্তি, তাহলে বাবার সাথে কে, তাহলে কে রে কোথায়, দ্বিতীয়া, কে রে দ্বিতীয়া, ঠিক আছে। শুধু একটা জায়গায় প্রবলেম আছে কারকের ক্ষেত্রে বিভক্তিতে, কে রে দ্বিতীয়াতেও আছে চতুর্থীতেও আছে, ভালো করে শুনবেন, কে রে দ্বিতীয়াতেও আছে চতুর্থীতেও আছে, তাহলে আমরা কে রে দ্বিতীয় না দিয়ে চতুর্থী দিলে প্রবলেম কিনা, দ্বিতীয় কে রে থাকলে দ্বিতীয় দিতে হবে, কে রে থাকলে কি দিতে হবে, দ্বিতীয়, চতুর্থী দিতে হবে একটা জায়গায়, কোথায়, সম্প্রদান কারকে, ভালো করে শুনেন, কে রে সম্প্রদান কারকে চতুর্থী আর অন্য কারকে দ্বিতীয়া। এখন যখন বলা হচ্ছে ভিক্ষুকে ভিক্ষা দাও, ভিক্ষুকে ভিক্ষা দাও, এখানেও কে, বাবাকে ভাত দাও, এখানেও কে, ভিক্ষুকে ভিক্ষা দাও, এখানেও কে, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয়া, কর্মকারকে দ্বিতীয়া, আর এটা হচ্ছে সম্প্রদানে কি চতুর্থী, এখানেও কে, বাবার সাথে কে, ভিক্ষুকের সাথে কে, তাহলে কে থাকলে, অন্য কোনো বিভক্তি থাকলে যা আছে তাই, কে যদি থাকে তাহলে দেখুন কারকটা যদি সম্প্রদানের সাথে কে থাকে, কে রে থাকে তাহলে চতুর্থী, আর অন্য কারকের সাথে কে রে থাকলে দ্বিতীয়। জি রাশেদ তো নয়, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন গুরু, হ্যাঁ রাশেদ ভালো আছি, শিষ্য ভালো আছি বাবা। আমার দ্বারা এই কাজ হবে না, আমার দ্বারা এই কাজ হবে না, তাহলে আমার দ্বারা, এই যে দ্বারা, তাহলে তৃতীয়া, তাহলে কি তৃতীয়া, দ্বারা দেয়া করতে তৃতীয়া,
বুঝতে পারলেন? ওই যে আমরা বললাম যে চোরটি জেলখানা থেকে পালিয়েছে, চোরটি জেলখানা থেকে পালিয়েছে, তাহলে কত জেলখানা থেকে অপাদান কারকে পঞ্চমী। তাহলে আমরা নির্ণয় করব কারক, কারক নির্ণয় করে যেই পত্রের কারক নির্ণয় করব তার সাথে যে বিভক্তিটা আছে, দ্বারা দেয়া কর্তৃক থাকলে তৃতীয়া, ওদের দিকে সে থাকলে পঞ্চমী, রয়ের থাকলে ষষ্ঠী, এ অন্তস্থ তে থাকলে সপ্তমী, টি এর থাকলে সম্প্রদান কারক হলে চতুর্থ, অন্য কারক হলে দ্বিতীয়। জি এবার আপনারা আচ্ছা করণ কারক নিয়ে একজন একটু প্রশ্ন করেছেন, আমি ওখানে একটু যাব। কর্ম আর করণ কারক নিয়ে একটুখানি আলোচনা করব যাতে বিভ্রান্তি না ঘটে। কর্ম কারক এবং করণ কারক, আমি একটু গভীরে যাচ্ছি, একটু জটিলে যাচ্ছি। জি একটু লক্ষ্য করেন। আচ্ছা 24 নম্বর লেকচার নিয়ে অনেকক্ষণ থেকে ঝড় উঠে আছে গ্রুপে, যে 24 নম্বর লেকচার যদি না থাকে, হয়তো 25 যদি ডাবল হয়ে থাকে, কোন একটা লেকচার নাম্বার তাহলে 33টা ডাবল হয়েছে। জি প্রত্যেকটি লেকচারই গ্রুপে আছে, হয়তো এমন হতে পারে যে 24 নম্বর লেকচারটি 25 ডাবল হয়ে যেতে পারে। জি কাজে এই নাই তা না, একটু দেখবেন। 25 দুইটা থাকলে বুঝে নেবেন যে আগের 25টা 24 আর পরেরটা 25। আমি কলম কিনবো। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দেন, নিজেদের মাঝে আলাপচারিতা বাদ দেন, কারণ আমি কিন্তু কারোকে এখন একটু জটিলতার দিকে যাচ্ছি। পরে কিন্তু প্রশ্ন করে বিভ্রান্ত করা যাবে না। অনেকে ক্লাস দেখেন না, ক্লাস শোনেন না, ক্লাস তখন বোঝেন না, পরে এমনি হুটহাট করে ঢুকে পড়ে প্রশ্ন করেন, এখন ঝামেলা হয়, অন্যদেরও সমস্যা হয়, ক্লাসেরও বিঘ্ন ঘটে। আমি কলম কিনবো, কিনবোটা কাজ, কিনবে আমি হচ্ছে কর্তা, আর আমি কি কিনবো, আমি কলম কিনবো। কেনার বিষয় কি? কলম, ক্রিয়ার বিষয় কলম, কর্মকারক। আমি কলম দিয়ে লিখবো, আমি কলম দিয়ে লিখবো। এখন লেখাটা হলো কাজ, লেখা থেকে কাজ, লিখবে কে? আমি কর্তা, কিন্তু লেখার বিষয় কি? কলম। লেখার বিষয় কলম না ভাই, লেখার বিষয় হচ্ছে কারক, লেখার বিষয় সমাস, লেখার বিষয় চিঠি, লেখার বিষয় উপন্যাস। লিখবো কি? আমি কি লিখবো? লেখার বিষয়টা কিন্তু দেওয়া নাই, কিন্তু লিখবো কিসের দ্বারা, কিসের সাহায্যে? কলমের সাহায্যে, কলম। আপনি যদি বিষয়টা অনুধাবন করতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু কর্মকরণ নিয়ে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। একই কলম, কখনো ক্রিয়ার বিষয়, আমি কলম চাই, আমি কলম দেখছি, আমি কলম কিনবো, বুঝতে পারলেন? তখন এই কলমটা হচ্ছে কি কিনবো, কি, তাই না, কি চাই, কি দেখছি, ক্রিয়ার বিষয়। আর যখন কলম দিয়ে লিখবো, লেখাটা ক্রিয়া, লেখার বিষয় কলম না। লেখার বিষয় আমি উপন্যাস লিখবো, চিঠি লিখবো, কবিতা লিখবো। আর এই যে কবিতা বা চিঠি লিখবো, কিভাবে, কিসের সাহায্যে লিখবো? কলমের দ্বারা। তাহলে কলম, যে আগা করে যে উত্তর দিয়ে দিয়েছে ওমর ফারুক, সরি ওমর ফারুক তারুণ্য কিরণ, আপনি উত্তর দিলেন, আপনি প্রশ্ন করলেন, তা আমি কি করবো? যে আগা থেকে গোড়া, পঞ্চমী তৎপুরুষ, আগা থেকে গোড়া। লোকটি লোকটি জাহাজে বসে আছে, লোকটি জাহাজে বসে আছে। তাহলে বসে আছে কে? লোকটি। কোথায় বসে আছে? জাহাজে, অধিকরণ কারক। লোকটি জাহাজে বসে আছে, অধিকরণ কারক, তাই না? আর লোকটি জাহাজ থেকে পড়ে গেল, আর লোকটি জাহাজ থেকে লাফ দিয়েছে, তখন জাহাজ কি অপাদান? যেহেতু জাহাজের নাই, জাহাজ থেকে কি বিচ্যুত হয়েছে, পড়ে গেছে বা লাফ দিয়েছে। লোকটি জাহাজে করে সমুদ্র পার হবে, লোকটি জাহাজে করে সমুদ্র পার হবে। এবার জাহাজ কি? লোকটি সমুদ্র পার হওয়ার উপায়, মাধ্যম। লোকটা যে সমুদ্র পার হবে কিভাবে, কিসের দ্বারা, কিসের সাহায্যে? জাহাজের সাহায্যে।
কর্ম। আমি একটি জাহাজ দেখছি, এবার আমার দেখার বিষয় কি? জাহাজ। আমি একটি জাহাজ কিনবো, কেনার বিষয় কি? কিনবো জাহাজ। আমি একটি জাহাজ বানাবো, তাহলে কি বানাবো? জাহাজ। কিন্তু জাহাজ দিয়ে আমি নদী পার হবো, তাহলে জাহাজ তখন আমার নদী পার হওয়ার বিষয় না, পার হওয়ার বিষয় না, পার হওয়ার কি উপায়, উপায় মাধ্যম। তাহলে ক্রিয়া সংগঠনের উপায় বা ক্রিয়া সংগঠনের কি মাধ্যমকে বলা হয় কর্ম। আবার যখন বলা হবে জাহাজ চলে, জাহাজ চলে সাগর জলে, জাহাজ চলে সাগর জলে, তাহলে এবার জাহাজ কর্তা। জাহাজ কি কর্তা? চলার কাজটা করছে কে? চলার কাজটা করছে জাহাজ। এবার জাহাজ নিজে হচ্ছে কর্মকর্তা। আপনি চলছেন না, আমিও চলছি না, কি চলছে? জাহাজ। জাহাজের পত্রিকার, পত্রিকারকে কোন বিভক্তি? জাহাজের সাথে কোনো বিভক্তি নাই, তাহলে কর্তাই শূন্য। কোথায় চলছে জাহাজ? সাগর জলে, অধিকরণ। তাহলে কোন একটি শব্দ কোন কারক, এটা দিয়ে কি কাজ হবে? অনেকে যে দাগ দাও মুখস্থ করে জাহাজ 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 জাহাজ, অধিকরণ জাহাজ কম না। জাহাজ এক এক সময় এক এক কারণ, কারকটা আমাকে বাক্য দেখে কি করতে হবে? নির্ণয় করতে হবে। ছেলেরা বল খেলে, ছেলেরা তাস খেলে। ছেলেরা বল খেলে, ছেলেরা তাস খেলে। জি অনন্যাকারান, জি জি পঞ্চমী, আগা থেকে গোড়া, জি পঞ্চমী তৎপুরুষ হবে। অনন্যাকারান আগা গোড়া, আগা থেকে গোড়া, জি পঞ্চমী তৎপুরুষ হবে। জি। তাহলে ছেলেরা বল খেলে, ছেলেরা তাস খেলে। খেলাটা কাজ, খেলাটা কি কাজ? খেলার কাজটা করছে কে? ছেলেরা। ছেলেরা হচ্ছে কর্তা, ছেলেরা কি কর্তা। কি খেলছে? বল। কি খেলছে? বল। খেলার ক্রিয়া, কারা খেলছে? ছেলেরা, কর্তা। কি খেলছে? তাস। কোন কারক বলেন তো? বল বা তাস, কোন কারক? আচ্ছা, বল হচ্ছে করণ কারক। বল কি করণ, আর তাস হচ্ছে কর্ম। এখানে একটা ঝামেলা। একই বিষয় দেখেন, খেলাটা কাজ, কারা খেলছে? ছেলেরা। কারা খেলছে? ছেলেরা। কি খেলছে? বল। কি খেলছে? তাস। বল হচ্ছে করণ কারক আর তাস হচ্ছে কর্ম কারক। কেন? আচ্ছা দেখেন, সোনালী খেলা ফোন দিচ্ছে, সোনালী খেলা ফোন দিচ্ছে। বল খেলে, কি খেলে? বল। কিন্তু কি খেলে না, আসলে বল খেলে না, বল দ্বারা খেলে। বল খেলার নাম না, বল খেলার একটা কি উপকরণ, উপায়। বল হচ্ছে খেলার কি উপকরণ, উপায়। তাস খেলার উপকরণ না, তাস খেলার নাম। তাস হচ্ছে খেলার নাম। কি খেলে? তাস খেলে নাকি না? তাসও খেলার উপকরণ, তাসও করণ। ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেট, সরি ছেলেরা ক্রিকেট খেলে। জি বলকরণ, তাসও করণ। জি তাস খেলে কি দ্বারা? সরি তাস দ্বারা। খেলার নাম তাস খেলা, উপকরণ কি? তাস দ্বারাই খেলে, তাসও উপকরণ। গঠিত সাধারণ আমি। কিন্তু দেখেন তো খেলে, কারা খেলেছিলেন? কি খেলে? ক্রিকেট। ক্রিকেট কি উপকরণ? ক্রিকেট উপকরণ না।
উপকরণ কি? উপকরণ ব্যাট, উপকরণ বল, উপকরণ গ্লাভস, উপকরণ স্ট্যাম্প। তাহলে ক্রিকেট শুধু খেলার নাম, শুধু খেলারই নাম, তাহলে কর্ম। শুধু খেলার নাম তাহলে কর্ম। আর খেলার নামটা যদি বস্তুর নাম দিয়ে হয়, কিসের নাম দিয়ে? বস্তুর নাম দিয়ে, তাহলে কর্মকার। একটু খেয়াল করবেন, নাহলে অনেক সময় বিভ্রান্তিতে পড়তে পারেন। আমি যেমন মিস্টেক করে ফেলেছিলাম। তাহলে তাস খেলা, এখন ছেলেরা তাস খেলে না বলে যদি বলা যায় ছেলেরা ব্রিজ খেলে, ব্রিজ, বা ছেলেরা ম্যারিজ খেলে, বা ছেলেরা স্পেড ড্রাম খেলে, ছেলেরা ব্রিজ খেলে। কি খেলে? ব্রিজ। কি দিয়ে? ব্রিজ দিয়ে। ব্রিজ সির্ফ খেলাটার নাম, উপকরণের নাম। মেয়েটি পুতুল খেলে, মেয়েটি পুতুল খেলে। পুতুল খেলাটা হলো কাজ, খেলাটা কি? কাজ। খেলার কাজটা করছে মেয়েটি, কর্তা। পুতুল খেলার নাম, খেলতে হয় কি দিয়ে? পুতুল দিয়ে। খেলতে হয় পুতুল। পুতুল খেলার নাম, প্লাস যা দিয়ে খেলা হয় সে বস্তুটার নাম, উপকরণের নাম পুতুল। ছেলেরা কাবাডি খেলে, ছেলেরা কি খেলে? কাবাডি। কি দিয়ে? কাবাড দিয়ে না ডি দিয়ে? না কাবাডি দিয়ে। কাবাডি খেলতে কি কাবাডি লাগে? কাবাডি খেলার কোন উপকরণের নাম কি কাবাডি আছে? নাই। তাহলে কর্ম। মেয়েরা কানামাছি খেলে, তাহলে কানামাছি কি দিয়ে খেলে? কানা দিয়ে না মাছি দিয়ে? না, কর্মকারক। ফুটবল খেলে আজম আহমদ, ফুটবল খেলে কি দিয়ে? আজম গাধা। খেলার নাম তো ফুটবল খেলা, খেলে খেলে কি দিয়ে? টেনিস বল দিয়ে। খেলেও ফুটবল দিয়ে, তাহলে খেলার নামও ফুটবল, আর বস্তুটার নামও কি? ফুটবল। বস্তুটার নামও ফুটবল। লোকগুলি লাঠি খেলে, লোকগুলি লাঠি খেলে। কি খেলে? লাঠি। লাঠি খেলে কি দিয়ে? লাঠি দিয়ে। তাহলে কর্মকার। বুঝতে পেরেছেন? জি। ব্যাডমিন্টন খেলে, তাহলে ব্যাডমিন্টনের কোন জিনিসের নাম কি আছে? ব্যাডমিন্টন না, তাহলে ব্যাডমিন্টন শুধু খেলার নাম। গোল্লা শুট খেলে, তাহলে গোল্লা দিয়ে খেলে না শুট দিয়ে খেলে? জি, তাহলে এটা শুধু খেলার নাম। যেটা শুধু খেলারই নাম, শুধু খেলার নাম, সেটি কর্ম। আর খেলার নামটা যদি কোনো বস্তু উপকরণের নাম দেওয়া হয়, সেটি হচ্ছে কর্ম। শিক্ষক ছাত্রকে বেত মারে, শিক্ষক ছাত্রকে বেত মারে। বেত, তাহলে কি মারে? বেত মারে। ওই যে আপনাদের এক ছোটবেলা শেখা, কি মারে? বেত মারে। তো কি দিয়ে প্রশ্ন করলো? কি কর্ম। কি দিয়ে প্রশ্ন করলো? কর্ম না। কি মারে? বেত মারে না। বেত কি মারে না। বেত হলো মারার একটা উপকরণ। বেত মারার বিষয় না, বেত মারার কি? উপকরণ, উপকরণ, উপায়। বেত হচ্ছে মারা ক্রিয়ার কি? মাধ্যম, উপায়। শিক্ষক ছাত্রকে চড় মারে বা থাপ্পড় মারে, থাপ্পড় মারার উপায় না, উপায় হলো হাত। আর কি মেরেছে? চড় মেরেছে। কি মেরেছে? থাপ্পড় মেরেছে। ডাকাত লোকটির মাথায় লাঠি মেরেছে। ডাকাত লোকটির মাথায়, ডাকাত লোকটির মাথায় লাঠি মেরেছে। মারাটা হলো কাজ। মারাটা কি? কাজ। আচ্ছা, কাজটা করেছে কি? ডাকাত। ডাকাত হলো কর্তা। লাঠি কি? লাঠি কি? লাঠি হচ্ছে মারার নাম না উপায়? লাঠি হচ্ছে মারার উপায়। লাঠি হচ্ছে মারার কি? উপায় বা উপকরণ। লাঠির সাহায্যে মেরেছে শুনে। লাঠি, লাঠি হচ্ছে মারার উপকরণ, করণ। কোথায় মেরেছে? কোথায়? লোকটির মাথায়। মাথায়, তাহলে অধিকরণ। কোথায় মেরেছে? এখন লাঠি না মেরে যদি কি করে? লাথি মারে,
লাথি যদি বলে লাথি, তাহলে লাথি কি মারার উপকরণ? লাথি কি মারার উপকরণ না। কি মেরেছে? লাথি মেরেছে। লাথি মারার নাম, কর্মকারী। কে মেরেছে? ডাকাত, কর্তা। কোথায় মেরেছে? মাথায়। মাথায় তো লাথি মারবে না, তো মাথার জায়গায় আমরা দিয়ে দিলাম পাছায়। ডাকাত লোকটির পাছায় লাথি মেরেছে। জি, তাহলে কোথায় মেরেছে? পাছায়। তাহলে অধিকরণ কারক, যেখানে মারবে সেটা অধিকরণ কারক। জি। এবার আপনারা প্রশ্ন করবেন দয়া করে, আপনাদের কারক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কারক নিয়ে, তাহলে দয়া করে করে ফেলবেন দ্রুত। কারক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দ্রুত করবেন। নারে অনন্যাকরণ, লাথি করণ নারে গাধি। লাথি কোন উপকরণ না রে গাধি, লাথি মারার নাম। লাথি কোন উপকরণ না, লাথি নাম। সামাউন আল মাহমুদ, ডাক্তার ডাকো। কি সমস্যা বাবা? সামাউন ডাক্তার ডাকো তো আধা ঘন্টা ধরে বুঝেছি এর আগের ক্লাসে। হ্যাঁ, প্রশ্ন পেয়েছি, আমি সিরিয়াল করে এক এক করে লিখি। সম্বোধন পদ, তারপর ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে, ছাদ অধিকরণ। ছাদে বৃষ্টি পড়ে, ছাদ কি? অধিকরণ। ছাদটি, ছাদ হচ্ছে অধিকরণ। হ্যাঁ, লোকটির বোঝাবো, আমি যাচ্ছি। সম্বন্ধ পদ, ওই যে একজন প্রশ্ন করেছে সম্বন্ধ, সম্বোধন সম্বন্ধ, যাচ্ছে কোন দিকে। লোকটি কর্ম, ডাকাত কাকে আশ্রয় করে মেরেছে? লোকটিকে। কর্ম, জি। আচ্ছা আচ্ছা, তাহলে ছাদে বৃষ্টি পড়ে, বৃষ্টি কোথায় পড়ে? ছাদে। ছাদে, ছাদে যুক্ত হয় না ছাদ থেকে বিযুক্ত হয়? বলেন। ছাদে যুক্ত হয় না ছাদে বিযুক্ত হয়? বৃষ্টি কোথায় পড়ে? ছাদে পড়ে। ছাদে যুক্ত হয় মানে অধিকরণ। আর ছাদ থেকে পানি, ছাদে পানি পড়ে মানে ছাদ থেকে কি পড়ে, তাহলে অপাদান। যখন ছাদ থেকে পড়বে তখন অপাদান, আর যখন ছাদে পড়বে তখন অধিকরণ। পাতায় পাতায় পড়ে নিশির শিশির, পাতায় পাতায় পড়ে নিশির শিশির, কোন কারক? পাতায় পড়ে না পাতা থেকে পড়ে? বলেন তো। আমরা বলছি পাতায় পড়ে মানে পাতায় যুক্ত হয়। পাতায় পড়ে মানে পাতার উপরে পড়ে, তাহলে অধিকরণ। পাতার উপরে পড়ে মানে কি? অধিকরণ। আর যদি পাতা থেকে শিশির পড়ে, পাতা থেকে, তাহলে অপাদান। পাতা থেকে যখন পড়ছে মানে পাতা থেকে পড়ছে, তাহলে অপাদান। আর পাতায় পড়ছে, বুঝতে পারলেন? মাথায় বৃষ্টি পড়ে, মাথায়, তাহলে মাথা কি? অধিকরণ, মাথা। আর মাথা থেকে ঘাম ঝরছে, তাহলে মাথা থেকে পড়ছে, তাহলে অপাদান। এক বাক্যে দুটি কারক, কর্ম কারক হয় না তো গদ্ধব, লেমন গদ্ধব। দ্বিকর্মক ক্রিয়া কেমনে হবে রে গাধা? এগুলো অকামকা গাধা যে কই থেকে আসছে? দ্বিকর্মক ক্রিয়া বোঝাচ্ছে না? দ্বিকর্মক ক্রিয়া। তো এক বাক্যে যদি দুইটি কর্ম না থাকে রে গদ্ধব, তাহলে দ্বিকর্মক ক্রিয়া কেমনে হবে? এই গাধা, তোকে যে দ্বিকর্মক ক্রিয়া বোঝালাম যে একই বাক্যে দুইটা কর্ম, তো দুইটা কর্ম একই বাক্যে হবে কিনা স্যার? তো দুইটা বাক্যে যদি একই কর্ম না, দুইটা কর্ম এক বাক্যে না থাকবে, তো দ্বিকর্মক ক্রিয়া কেমনে হবে? বাবা বাড়ি নেই, এটা অপাদান হবে না ভাই, এটা অধিকরণ। এসে মাসাদ, বাবা বাড়ি নেই, এটি অপাদান না, অধিকরণ। বাবা বাড়ি থেকে চলে গেছে, অপাদান। বাবা বাড়ি থেকে চলে গেছে, পালিয়ে গেছে, হারিয়ে গেছে, অপাদান। বাবা বাড়ি নেই, অধিকরণ। বাবা বাড়ি আছে, অধিকরণ। নেই, অধিকরণ। আচ্ছা, এর আগে একটা প্রশ্ন করেছিলেন কে? তিলে তোল হয়, তিলে তোল আছে। দেখেন, এই যে মৌসুমী চৌধুরী গাধী, আজকেই পড়ালাম, এই একটু আগে 10-15 মিনিট হয়নি। তিলে তোল হয়, তিলে তোল আছে, একটু আগে পড়িয়েছি। এই গাধী ক্লাস করেনি, হঠাৎ করে ঢুকে পড়েছে, ঢুকে প্রশ্ন, মানে প্রশ্ন করার জন্য ক্লাসে ঢোকে, ক্লাস করার জন্য না। তিলে তোল হয়, তিলে তোলে আছে, আধা ঘন্টা ধরে আজকেই বুঝিয়েছি। জি, লাঠি করণ যদি লেখেন তাহলে ঠিক আছে।
লাঠির জায়গায় লাথি লিখেছিলেন আপনি, দেখেন খেয়াল করেন, আপনি ইংরেজিতে লিখেছেন তাহলে লাথি হয়ে গেছে আর কি। লাঠি লিখলে ঠিক আছে। ক্লাস করে না, প্রশ্ন করার জন্য ঢোকে যে স্যারকে কি করে প্রশ্ন করা যায়। হ্যাঁ, প্রশ্ন করলেই মনে হয় সবাই আমাকে চিনবে, জানবে, দেখবে। ক্লাস করবে না, বোধহয় খালি প্রশ্ন করবে। আজকে উদাহরণ দিলাম, তিলে তোল হয়, তিলে তোল আছে। দেখেন একটি বাক্য, টাকায় টাকা আনে, টাকায় টাকা হয়, টাকায় সব হয়, টাকায় কি না হয়। টাকায় টাকা আনে, টাকায় টাকা হয়, টাকায় সব হয়, টাকায় কি না হয়। আচ্ছা, আনাটা হচ্ছে ক্রিয়া, আনাটা কি ক্রিয়া। আনার কাজটা করছে কে? টাকা করছে। আনার কাজটা করছে কে? এই টাকা। টাকা আনছে, কি আনছে? টাকা। তাহলে এই টাকা কর্ম, যে আনছে এই টাকাটা আনছে। আনাটা ক্রিয়া, আনার কাজটা করছে টাকা, টাকা হচ্ছে কর্তা। কি আনছে? টাকা আনছে, কর্ম। এখানে হচ্ছে হয়, ওই যে একটা করছে হয়, টাকা থেকে টাকা উৎপন্ন হয়। হয় মানে ওই যে বললাম যে হয়, ওই যে উৎপন্ন হওয়া, জাত হওয়া, বুঝতে পারলেন? এই টাকা থেকে টাকা হয়, টাকায় টাকায় অপাদান কারক। কি কারক? হওয়া, মানে টাকা থেকে টাকা উৎপন্ন হয়। তাহলে টাকা হলো অপাদান, আর কি হয়? টাকা হয়। এই টাকা কর্ম, যা হয় তা কর্ম। আর কোথা থেকে হয়? টাকা থেকে, যেখান থেকে কোনো কিছু উৎপন্ন হয়। ওই যে তিলে যেমন তৈল হয়, বুঝতে পারলেন? জমিতে ফসল হয়, হয় মানে উৎপন্ন হয়, হয় মানে কি? উৎপন্ন হয়, অপাদান। সব হয়, সরি টাকায় সব, সব না, দুঃখিত সেটাকে আমরা, টাকায় সব হয়, মানে টাকায় সব হয়, টাকার দ্বারা। টাকার কি দ্বারা? টাকার দ্বারা, করণ। সব হয় কিসের দ্বারা? সব হয় কিসের দ্বারা? টাকার দ্বারা, টাকার দ্বারা। টাকায় কি না হয়? টাকার দ্বারা, এটা করণ। কিসের দ্বারা সব হয়? কিসের দ্বারা? টাকার দ্বারা। কিসের দ্বারা? কি? টাকার দ্বারা। টাকা হচ্ছে হওয়ার কি উপায়, উপকরণ। আর এখানে টাকায় টাকা হয়, মানে টাকা থেকে টাকা কি হয়? উৎপন্ন হয়। আর এখানে টাকায় টাকা নেই, কে আনে? টাকায়। তো চারটি বাক্য দেখবেন যে নানান পরীক্ষা আসে, অনেক বই পুস্তকে ভুলভাল উত্তর দেওয়া আছে। বাজারে প্রচলিত বাইকগুলি যারা লেখে অত কিছু বোঝে না, অনেকে টিচারও না, কিছুই না, ভাইয়া টাইয়া টাইপের। 2-4 দিন কোনো কোচিং এ ক্লাস ক্লাস নিয়ে কি করে বই লিখে ফেলেছে, বুঝতে পারলেন? আচ্ছা, একটা প্রশ্ন পেয়েছি, সম্বন্ধ পদ আর সম্বোধ পদ, আমি এটা এমনি করাতাম, তারপর লিখে নেন। একটি পদকে বলা হয় সম্বোধন পদ। সম্বোধন লেখেন। সম্বোধন শব্দের অর্থ আহ্বান বা ডাকা। সম্বোধন শব্দের অর্থ কি? সম্বোধন শব্দের অর্থ আহ্বান বা ডাকা। সম্বোধন শব্দের অর্থ আহ্বান বা ডাকা। সম্বোধন শব্দের অর্থ আহ্বান বা ডাকা। যে পদ দ্বারা কাউকে, যে পদ দ্বারা কাউকে কি করা হয়? ডাকা হয়, আহ্বান করা হয়, তাকে বলা হয় সম্বোধন পদ। যে পদ দ্বারা কাউকে ডাকা হয় বা আহ্বান করা হয় তাকে বলা হয় সম্বোধন। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ওগো আজ তোরা, ওগো আজ তোরা যাস নে ঘরের
বাবা আমাকে পকেট থেকে টাকা দিলেন, দাগ দেওয়া থাকতে হবে, যদি দাগ দেওয়া না থাকে এটা বুঝতে হবে যে অগামগা পরীক্ষক বা অগামগা কোচিং সেন্টার। এত বড় বাক্য, বাবা আমাকে পকেট থেকে টাকা দিলেন, এত বড় বাক্যে যদি দাগ দেওয়া না থাকে, এখানে অনেক কারক আছে, কর্তৃকারক আছে, কর্মকারক আছে, বুঝতে পারলেন, অপাদান কারক আছে। এত বড় বাক্যে দাগ দেওয়া না থাকলে বুঝতে হবে এই পরীক্ষক কি মগা পরীক্ষক। জি, ওগো আজ তোরা যাস নে ঘরের বাইরে, তাহলে যে ওগো এই পদটার নাম কি? সম্বোধন পদ। কি পদ? সম্বোধন পদ। ওহে মাঝি দয়া করে নৌকা ফেরা, ওহে মাঝি দয়া করে নৌকা ফেরা। কি আপনারা ডাকেন, ওই অটো, ওই খালি, ওই মামা, ওই রিক্সা, এই যে কাউকে ডাকছেন, বন্ধু কাছেন ওই দোস্ত, রেগে লাগছেন ওই লম্বু, ওই মোটু, ওই টেরা, এই যে রেগে ওই শালা, যা কিছু বলে আপনি কাউকে কি করেন? সম্বোধন করেন, আহ্বান করেন, ডাকেন, সেইটাকে কি বলা হবে? সম্বোধন। কি বলা হবে? সম্বোধন। আর লিখে রাখেন, সম্বোধন পদের কারক হয় না, সম্বোধন পদের কারক হয় না। পরীক্ষা আসবে কোন পদের কারক হয় না, আমি একটা একটা করে বলছি। এই যে সম্বোধন পদ্ধতি জিজ্ঞেস করবো, ওগো কোন কারক, তার মানে কোনো কারক না, সম্বোধন পদের কোনো কারক হয় না। কোন পদের কারক হয় না? সম্বোধন পদের কারক। লেখেন সম্বন্ধ পদ। কি পদ? সম্বন্ধ পদ। খোরশেদ আলম গতদিন কিন্তু ব্যাখ্যা দিয়েছি বাবা, আলোয় আধার দূর হয়, আলোয় আধার কাটে, আলোয় আধার দূরীভূত হয়, গত ক্লাসে লিখে দিয়েছি। ভাবাধিকরণ কারক, ভাবাধিকরণ কারক, ভাবাধিকরণ না থাকলে এমনি করণ দেওয়া যাবে। আলোয় আধার কাটে, আলোয় আধার দূর হয়, আলোয় আধার দূরীভূত, উত্তর দিতে হবে ভাবাধিকরণ কারক। যদি ভাবাধিকরণ না থাকে তাহলে দিতে হবে করণ কারক। তার হাসিতে মুক্তা ঝরে, হাসিতে, হাসিতে মানে হাসির মধ্যে না, হাসি থেকে। সামাউন আল মাহমুদ বাবা, হাসিতে মুক্তা ঝরে মানে হাসি মুক্তে না, হাসি থেকে মুক্তা ঝরে। ঝরে মানে বোঝেন? ঝরে মানে মুক্তা কি ঝরছে। জি, সম্বন্ধ পদ লেখেন, সম্বন্ধ শব্দের অর্থ সম্পর্ক। সম্বন্ধ শব্দের অর্থ কি? সম্বন্ধ শব্দের অর্থ সম্পর্ক। সম্বন্ধ শব্দের অর্থ সম্পর্ক। আমার চাচা বিড়ি খায়, আমার চাচা বিড়ি খায়, ক্রিয়া কোনটা? খাওয়া। কি খায়? বিড়ি, কর্ম, খাওয়ার বিষয়। খাওয়ার কাজটা করছে কে? আমি না চাচা? বিড়ি খাওয়ার কাজটা কে করছে? আমি করছি না চাচা করছে? চাচা করছে। তা আমার কাজ কি এই বাক্যে? এই বাক্যে আমার কাজ কি বলেন? আমি কেন আছি? চাচা বিড়ি খাচ্ছে আর আমি কি তাকে থেকে দেখছি? আসলে এই বাক্যে আমার ক্রিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বিড়ি খাওয়াটা ক্রিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে আমি কেন এসেছি? চাচার সাথে আমার সম্পর্ক আছে, চাচার সাথে। ক্রিয়াপদের সাথে সম্পর্ক নয়, কিন্তু বাক্যের অন্য একটা নাম পদের সাথে সম্পর্ক আছে। এই পদটির নাম হচ্ছে সম্বন্ধ পদ। কি পদ? সম্বন্ধ পদ। সাদি আফরিন খিলিপান্তে ওষুধ খাবে, যে আমি বলবো, আমি এর আগেও প্রশ্নটা পেয়েছি। জি, বলবো। লোক মুখে শুনেছি, এস এম আসাদ অপাদান কারক। জি, লোক মুখে শুনেছি অপাদান কারক। লোক মুখে শুনেছি, লোকের মুখ থেকে থেকে বিচ্যুত হয়েছে। কেমনে শুনেছি? কোথা থেকে কোনো কিছু শোনা অপাদান,
বাবার কাছে শোনো, মায়ের মুখে গল্প শোনো, দাদির কাছে শোনো, লোক মুখে কোনো কিছু শোনা অপাদান। শুনতে হলে কি করতে হয়? কথাটা সেখান থেকে বিচ্যুত হয়, জি অপাদান। সোমবারে পরীক্ষা অধিকরণ, কখন পরীক্ষা? সোমবার, আর সোমবার থেকে পরীক্ষা শুরু, অপাদান। সোমবার পরীক্ষা, কখন পরীক্ষা? সোমবার, অধিকরণ। আর সোমবার থেকে পরীক্ষা, কোথাও থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সোমবার থেকে পরীক্ষা কি আসলে আরম্ভ হচ্ছে, শুরু হচ্ছে, অপাদান। আচ্ছা, সম্বন্ধ পদের সংজ্ঞা কি লেখেন? ক্রিয়ার সাথে সম্পর্কহীন কিন্তু বাক্যের অন্য কোনো নামপদের সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় সম্বন্ধ পদ। ক্রিয়ার সাথে সম্পর্কহীন, ক্রিয়ার সাথে সম্পর্কহীন, ক্রিয়ার সাথে সম্পর্কহীন কিন্তু কোন নাম পদের সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় সম্বন্ধ পদ। ক্রিয়ার সাথে, কিন্তু আমিও শশা বিড়ি খাই, যদি তাই বলি আমিও শশা বিড়ি খাই, তাহলে আমি আর সম্বন্ধ না। বিড়ি খাওয়ার কাজ চাষাও করছে, আমিও করছি, দুজনেই করছি, দুজনেই কর্তা। কিন্তু আমার চাষা তখন চাষা করছে আর আমি করছি না, ক্রিয়া করছি না, চাষার সাথে আমার সম্পর্ক। রহিমের ভাইকে পুলিশ ধরেছে, রহিমের ভাইকে পুলিশ ধরেছে। রহিমের ভাইকে পুলিশ ধরেছে, তাহলে ধরেছে পুলিশ কর্তা। কাকে ধরেছে? রহিমকে না ভাইকে? কাকে ধরেছে? রহিমকে না ভাইকে? ভাইকে ধরেছে। এই বাক্যে পুলিশে ধরার সাথে রহিমের কোনো সম্পর্ক আছে? ক্রিয়ার সাথে সম্পর্ক নাই। রহিমের সম্পর্ক, রহিম তো রেবেকে কেন আছে? ভাইয়ের সাথে সম্বন্ধ আছে তাই। নীলার বোনকে আমি ভালোবাসি, নীলার বোনকে আমি ভালোবাসি, নীলার বোনকে আমি ভালোবাসি। তাহলে ভালোবাসাটা হলো কাজ, অ্যাকশনটা বা ক্রিয়াটা ভালোবাসা। ভালোবাসার কাজটা করছে কে? আমি করছি, তাহলে আমি হচ্ছি কর্তা। আমি কি? কর্তা। কাকে ভালোবাসছি আমি? বোনকে না নীলাকে? বোনকে। আর বোনের সাথে নীলা ফ্রি নাকি? না, আমার ভালোবাসার অ্যাকশন বোনের সাথে। নীলা কেন আছে? আমার ভালোবাসা অ্যাকশনের সাথে নীলার সম্পর্ক নাই, কিন্তু নীলার কার সাথে সম্পর্ক আছে? বোনের সাথে। বাক্যের নাম প্রকাশ। তাহলে নীলা এখানে কি? সম্বন্ধ। আর যদি বলতাম নীলা ও বোন দুজনকেই ভালোবাসি আমি, তাহলে আমার অ্যাকশন দুজনের সাথে, তাহলে দুজনেই কর্তা বা কর্ম, আমি কর্তা, দুজনে কর্তা। তার মানে সম্বন্ধ পদ, বুঝে গেছে জি? এবং লেখেন সম্বন্ধ পদের কোনো কারক হয় না, সম্বন্ধ পদের কোনো কারক হয় না। তাহলে কোন পদের কারক হয় না? সম্বোধন পদের কারক হয় না। কোন পদের কারক হয় না? সম্বন্ধ পদের কারক হয় না। যদি প্রশ্ন করে কেন কারক হয় না, কেন, তাহলে বলবেন এদের সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নাই। ক্রিয়ার সম্পর্ক না থাকলে কারক হয়, মনে থাকবে? তাহলে এই পদগুলির সাথে ক্রিয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই, এদের অন্য কোনো পদের সাথে সম্পর্ক আছে কিন্তু ক্রিয়ার সাথে সম্পর্ক নেই। তাহলে কেন কারক হয় না? বলবেন ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকায়। আর কার কারক হয় না? অব্যয় পদের কারক হয় না। লিখে রাখেন, অব্যয় পদ এবং, কিন্তু, সুতরাং, ও, আর, এই পদগুলির কারক হয় না। না, অনন্য কারণ, সম্বন্ধ পদ না। কোথায় পেয়েছেন, কেমনে পেয়েছেন আমি জানি না, যে আমি দেখেছি আপনার প্রশ্ন, সম্বন্ধ পদ নাই এখানে। আপনি সম্বন্ধ পদ যেখানে কেমনে পেলেন, কই থেকে নিয়ে আসলেন, আমার জানা নাই, আমার জ্ঞান অত পর্যন্ত নাই। অব্যয় পদের কারক হয় না, আর ক্রিয়াপদের কারক হয় না। ক্রিয়াপদের কারক হয় না, মনে থাকবে? ক্রিয়া কারক বানায়, ক্রিয়া কারক বানায়, কিন্তু ক্রিয়াপদে নিজের কোনো, যে খাই, ওই যে পড়ি, ওই যে দেখি, ক্রিয়াপদের কারক হয়, মনে থাকবে? সম্বোধন পদের কারক হয় না, সম্বন্ধ পদের কারক হয় না, অব্যয় পদের কারক হয় না, এবং ক্রিয়াপদের কারক হয়। একটা ভালো প্রশ্ন
প্রশ্ন পেয়েছে খিলি পান দিয়ে ওষুধ খাও। খিলি পান দিয়ে ওষুধ খাও, তাহলে খাওয়াটা কাজ। খিলি পান দিয়ে ওষুধ খাও, খাওয়াটা কি কাজ? খাওয়াটা কি কাজ? কি খাবো? ওষুধ। ওষুধ খাবো। আচ্ছা, খিলি পান দিয়ে, এই বাক্যটা মনে হচ্ছে করণ। ভালো করে শুনেন, হ্যাঁ করণ মনে হচ্ছে। করণ হলে ভালো হতো আসলে। ওষুধ খাবো কিসের দ্বারা? পানের দ্বারা। পান হলো ওষুধ খাওয়ার একটা উপায় বা উপকরণ। করণ হলে আসলে ব্যাখ্যাটা ভালো হতো, আপনারা খুশি হইতেন। কিন্তু বইয়ে দেওয়া আছে অধিকরণ, এবং এটি অধিকরণই হবে। আচ্ছা, কেন? এখানে ব্যাকরণ বোঝাতে খিলি পান দিয়ে ওষুধ খাবো মানে ওষুধটা পানের মধ্যে দিয়ে খাবো। এই যে ওষুধকে পানের মধ্যে রাখলাম, তখন পান একটা জায়গা হয়ে গেছে। ব্যাখ্যাটা ভালো না লাগলে তো বোঝার চেষ্টা করবেন। যে অনেক মানুষ তো ওষুধ, বুড়া মানুষ ওষুধ খেতে চায় না বা পারে না, বুঝতে পারলেন? তখন ওষুধকে কি করেছে? পানের মধ্যে দিয়েছে। ওষুধকে পানের মধ্যে দিয়েছে। পানের মধ্যে দিলে পানটা তখন ওষুধটা রাখার একটা জায়গা। তারপরে পানটা খেয়েছে। কিন্তু ধরেন আমার একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, ওষুধ খেতে চায় না, ট্যাবলেট একটা খাইতে হবে, অ্যান্টিবায়োটিক খাবে না। তবে চালাকি করে কি করেছি? রসগোল্লার মধ্যে ওষুধটা, অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটা একটু পুশ করে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে বলছে মা এই রসগোল্লাটা খাও। তো এই যে রসগোল্লার মধ্যে আমি ট্যাবলেটটা ঢুকিয়ে দিলাম, তো রসগোল্লাটা ওষুধটা একটা রাখা কি জায়গা বিস্তার হয়ে গেছে। যদি আমি বলছি যে পান ওষুধ খাবো কিসের দ্বারা? পানের দ্বারা। এটি উত্তর দিলেই করণ কারক সুবিধা হতো আপনাদের বুঝতে। তো ব্যাকরণ বলেছে ওষুধটা পানের মধ্যে যখন রাখলাম, তখন পানটা, ওষুধটা যে পানে রাখলাম, তখন পানটা একটা স্থান বা জায়গা হয়ে গেছে। ঠিক আছে? জি, এক মনে করণ কারক। জি, এক মনে করণ কারক। ঝরছে ভাই, সাব্বির হোসেন, সারওয়ার হোসেন, এই যে ঝরছে, ভাবের বিষয় ঝরুক বা না ঝরুক, মানে হাসি থেকে মুখটা কি ঝরছে, এই যে ঝরে পড়ছে, এই জন্য অপাদান। ঝরে পড়ছে বিধায় কি অপাদান। এটা তো অধিকরণ না, অধিকরণ হলে তো ভাবাধিকরণ হবে। অপাদান তো ভাবা ভাবা অপাদান নাই। অপাদানে তো কোনো ভাবা অপাদান নাই রে ভাই। অধিকরণ হলে তার হাসিতে মুক্তা আছে, তার হাসিতে মুক্তা আছে। তাহলে বলতেন যে স্যার হাসিতে কেমনে মুক্তা থাকে? তাহলে ভাবাধিকরণ। কিন্তু অপাদানে তো ভাই ভাবা পাতান নাই, ভাবা পাদান বলে কোনো কারক নাই। তো অপাদানে তো ভাব নাই, তাহলে কেমনে অপাদান হবে? অপাদানে কোনো ভাবের বিষয় নাই। জি, ভাব মাপ যাই থাক, ঝরে গেলে, পড়ে গেলে, চলে গেলে, হারিয়ে গেলে, পালিয়ে গেলে অপাদান। জি, আচ্ছা, বাবাকে ভাত দাও। বাবাকে ভাত দাও। একজন কতদিন প্রশ্ন করেছিলেন, আজকে প্রশ্ন করেছেন দাগ দেওয়া থাকবে না। এখন বাবাকে ভাত দাও, এই বাক্যে দাগ দেওয়া নাই। তো দাগ দেওয়া নাই, এবার বুঝতে হবে স্মার্ট পরীক্ষা, অতি স্মার্ট। কেন কেন দাগ দেওয়া থাকবে? দাগ দেওয়ার কোনো দরকার নাই, কারণ এখানে বাবাও কর্ম, ভাতও কর্ম। তাহলে পরীক্ষা দাগ দিবে কেন বলেন? ভাত দাগ দিলে কি আলাদা হবে? বাবা দাগ দিলে কি আলাদা হবে? দুটোই তো কর্মকারক। স্যার যদি দাওয়ের নিচে দাগ থাকতো, দাও তো কোনো কারক হওয়ার সুযোগ নাই। তার মানে এই বাক্যটিতে দাগ দেওয়ার দরকার নাই, পরীক্ষক দাগ দিবে না। দিলে বুঝতে হবে মগা পরীক্ষক, বুঝতে পারলেন? তার মানে এই বাক্যে দাগ দেওয়ার দরকার নাই, কারণ যে দুটো পদ আছে ক্রিয়ার বাইরে, দুটোই কি কর্মকারক। জিজ্ঞাসিব জনে জনে, তাহলে এই বাক্যের দাগ খুঁজবেন, স্যার দাগ কোথায়? তাহলে বুঝতে হবে আপনি একটা মগা, মগা মগি উভয়ই। কারণ এখানে ক্রিয়া হলো জিজ্ঞাসিব, ক্রিয়া একটা ক্রিয়া, আর পদ একটা জনে জনে। তাহলে দাগ কোথায় দিবে? দাগ দেওয়ার দরকার কি? আর আপনি দাগ খুঁজবেন, তাইলে তো হবে না। কারণ জিজ্ঞেস করবো ক্রিয়া, কে জিজ্ঞেস করবে? কে জিজ্ঞেস করবে? আমরা বা কেউ একজন কর্তা। কাকে জিজ্ঞেস করবে? জনে জনে। জিজ্ঞেস করার কাজটা কেউ একজন করবে। এখানে পদই তো আছে একটা, তো দাগ দিবে কেন বলেন? ডাক্তার ডাকো। এখন আপনি দাগ খুঁজবেন, স্যার কার পাশায় দাগ? তো আপনি বুঝতে হবে আপনি মহামগা, আপনি কারকের ক বোঝেন না। কারণ ডাকা একটাই ক্রিয়া, ডাকা ক্রিয়া, আর ডাকা ক্রিয়া বাদ দিয়ে পদই তো একটা, তারপর দাগ দিবে কেন? এখানেও যদি কোনো পরীক্ষক দাগ দেয়, তাহলে বুঝতে হবে পরীক্ষকই মগা। কিন্তু আবার যদি বলে ডাক্তার রোগীকে ওষুধ দেয়,
ডাক্তার রোগীকে ওষুধ দেয়, এবার দাগ দেয়নি, তাহলে পরীক্ষক মগা পরীক্ষক। কেন? এখানে ডাক্তার দাগ দিলে করতে হবে, রোগী দাগ দিলে কর্ম হবে, ওষুধ দাগ দিলে কর্ম হবে। কাজে যেটা একাধিক কারক হওয়ার সুযোগ আছে তখন দাগ দিতে হবে। একাধিক কারক হওয়ার সুযোগ থাকলে কি দাগ দিতে হবে। আর যেখানে একই কারক, এক বাক্য একটাই একরকমই কারক, দাগ দেওয়ার দরকার নেই। আর কিছু বাক্য আছে, ভিক্ষুকে ভিক্ষা দাও, সৎ পথে কন্যা দাও, মৃতজনে দেহ প্রাণ, এই বাক্য দেখে বুঝবেন সম্প্রদান, হয়তো দাগ দেওয়া নাই। তো যে দান করা, কিছু কিছু সিম্বল আছে, দান করা বললে অবাধন, তখন বাক্যে আর সৎ পথে কন্যা দাও, অন্ধজনে দেহ আলো, ভিক্ষুকে ভিক্ষা দাও, জ্ঞানহীনে জ্ঞান দাও, বস্ত্রহীনে বস্ত্র দাও, তখন আর দাগ দেওয়ার দরকার নেই। কেন? যে দান করা সম্প্রদায় করা, সেই হিসাবে। জি, তো থ্যাংক ইউ। আমি কিছু মেমোরাইজ টপিক এখন আপনাদের একটু বলে দিব। আর আমি জাস্ট 11টায় কিন্তু পরীক্ষা নেব, 11টায় পদ উপকরণের পরীক্ষা। আর আগামীকাল ক্লাস হবে 9:30 থেকে, এবং পরীক্ষা আগামীকাল 9:30 থেকে এক্সট্রা ক্লাস। আমি আর 3-4টা ক্লাস নিয়ে যেতে শেষ করব। 9:30 থেকে এক্সট্রা ক্লাস, প্লাস কি কারকের পরীক্ষা, শব্দার্থ। আপনাকে 9:30 দিব। 9:30 বেশি দেরি হয়ে যাবে, যে অনেকে আপত্তি জানাচ্ছে। সাব্বির, 9টা 9:30 মাঝামাঝি রাখছি যে বাবা, কারণ অনেকে আপত্তি করছে 9টায় যাচ্ছে, কেউ তুমি চাচ্ছ 9:30, কেউ চাচ্ছে 9টায়, এই জন্য আমি মাঝামাঝি দিয়েছি। শব্দার্থ, তাহলে শব্দার্থ পরীক্ষায় থাকবে। শব্দার্থ কি তাহলে আমি আপনাকে বোঝাবো? শব্দার্থ কি বোঝানো যাবে? না বাবা, শব্দার্থ আমি হয়তো প্রশ্নটা বলে দিতে পারি। তো প্রশ্ন তো সিম্পল, হয়তো আপনাকে বলবে এভাবে যে ধীবর শব্দের অর্থ কি? ধীবর শব্দের অর্থ কি? ধীবর শব্দের অর্থ জেলে। এটা বোঝার কিছু না, শব্দার্থ পড়তে হবে। আমাদের বই পুস্তকে দেওয়া আছে, আমার বাংলা কোষেও দেওয়া আছে, অন্যান্য বইয়েও দেওয়া আছে। আর সবচেয়ে ভালো হয় অভিধান থেকে পড়লে। জি, আপনার যেখান থেকে ভালো লাগে পড়ে ফেলবেন। আর যারা আমার বাংলা কোষ বইটা নিয়েছেন, দেখবেন শব্দার্থ খুবই গুরুত্বপূর্ণ কিছু দামি দামি শব্দার্থ দেওয়া আছে, যেটা আপনার জন্য লাগবে। ধীবর শব্দের অর্থ জেলে। পরীক্ষায় আসবে বায়স শব্দের অর্থ কি? বায়স শব্দের অর্থ কাক। পরীক্ষা হইতে আসবে লুতা। লুতা শব্দের অর্থ কি? অপশনে দেবে সুতা, জুতা, মুতা, গুতা। জি, তো লুতা শব্দের অর্থ কি? লুতা শব্দের অর্থ মাকড়সা। পরীক্ষায় প্রশ্ন হবে উর্ণনাভ শব্দের অর্থ কি? উর্ণনাভ শব্দের অর্থ কি? তো শব্দের অর্থ ভাই আমি বোঝাইতে পারবো না, পৃথিবীর কি বোঝাইতে পারবে? শব্দের অর্থ আপনাকে জানতে হবে। যে উর্ণনাভ শব্দের অর্থ কি? মাকড়সা। পরীক্ষা প্রশ্ন হবে মকর। মকর শব্দের অর্থ কি? মকর, মকর মানে কুমির। মকর মানে কি? কুমির, কুমির, মকর। পরীক্ষায় প্রশ্ন হবে মর্কট শব্দের অর্থ কি? মর্কট। মর্কট শব্দের অর্থ বানর। মর্কট শব্দের অর্থ কি? বানর। পরীক্ষায় প্রশ্ন হবে করঙ্ক। করঙ্ক শব্দের অর্থ কি? করঙ্ক শব্দের অর্থ কৌটা। করঙ্ক শব্দের অর্থ কি? করঙ্ক শব্দের কৌটা। পরীক্ষায় প্রশ্ন হবে জল করঙ্ক। জল করঙ্ক শব্দের অর্থ কি? ইতি দিয়ে দেখা যাক। সাহিত্যের কোর্সটা আপনারা চাইলে 7টায় দিব, সমস্যা নাই, সবার সাথে আলাপ আলোচনা করে করব। জল করঙ্ক শব্দের অর্থ কি? নারকেল। নারকেল চেনেন? নারকেল চেনেন? জি। এই যে শব্দার্থ বলছেন, শব্দার্থ বলেছেন। সফর শব্দের অর্থ কি? সফর। সফর শব্দের অর্থ পুঁটি মাছ। সফর শব্দের অর্থ পুঁটি মাছ, পুঁটি মাছ।
চটুল সফর, চটুল। আপনার 8:30 ইংলিশ ক্লাস শুনে সম্ভব, তাহলে আমি কি করবো রাশেদ? দেখা যাচ্ছে না, কারণ কি এটা কি বের হবো আবার? ঝাপসা হয়ে গেল, একটা কল এসে ঝাপসা হয়ে গেল। কল আজকে আর দেখা করবো। জি এটাতে, এটাতে তো আসে, এটাতে আসলে এটাতে আসছে, একবার কল আসলে সে ঝাপসা হয়ে গেল। দেখো, আচ্ছা ঝাপসা হলে তাহলে ক্লাস কি অফ করে দেবো আজকের মতো? রাশেদ, যেমন রাশেদ আপনার ক্লাস 8:30 ইংলিশ, আমি কি করব বলেন? আপনাকে কি আলাদা করে পড়াবো? আচ্ছা তাহলে আজকে শেষ, আজকে ছুটি, 11টায় পরীক্ষা দিবেন। জি বতর স্যার, জো স্যার, সুমাইয়া ইসলাম। বতর মানে জো, জো উপযুক্ততা, ফসল বোনা বা ফসল কাটার উপযুক্ত সময়কে বলা হয় জো। ওকে ঠিক আছে, তাহলে যেহেতু নেটের প্রবলেম শেষ করে দিচ্ছি। আগামীকাল 9:15 আবার ক্লাস, আগামীকাল 9:15 আবার ক্লাস। আর আজকে কিন্তু 11টায় পরীক্ষা, আজকে 11টায় পদ প্রকরণের পরীক্ষা। ধন্যবাদ।